বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ, এবং আমাদের দেশে যেন উৎসবের শেষই নেই। কিন্তু এই উৎসবে একটু আমরা যে জিনিসটার সম্মুখীন হই সেটা হচ্ছে গরম। বেশ গরম পড়ে এই উৎসবে। তো এই গরমের মধ্য দিয়েও আমরা যেন উৎসবটা সবাই আনন্দে মেতে উঠি, এবং এই উৎসবে আরো ভালো করে প্রাণবন্ধ করে সবাই যেন আনন্দে উৎসবটাকে পালন করতে পারি। সেটার জন্য আজকে আমরা বিশেষ আয়োজন রেখেছি। আমাদের সাথে একজন আছেন ফ্যাশন ডিজাইনার, এবং উনি একজন কো-ফাউন্ডার অফ ভিজেন্স প্রোডাকশন হাউসের। তিনি শুধুমাত্রই সফল উদ্যোক্তা নন, একজন শিল্পীও। ওনার সঙ্গে আজকে এই উৎসব কে কেন্দ্র করে অনেক প্রশ্ন করব, কিভাবে আমরা উৎসবকে আরো আনন্দের সাথে পালন করব, এবং আমরা সবচাইতে মূল যে বিষয়টি আমাদের মেয়েদের জন্য, সেটা হচ্ছে কোথা থেকে আমরা শপিং করব এবং কোথায় আমরা উৎসবে হচ্ছে যে খেতে যাব। তো পরিচয় করিয়ে দিচ্ছি নিশা আপুর সঙ্গে। আমাদের সঙ্গে আছেন নেক্সট জেন শোতে, আর বরাবরের মতন আমি ডালিয়া। আশা করি পুরোটা সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আপু, আপনাকে অনেক স্বাগতম। কেমন আছেন? ধন্যবাদ ডালিয়া আপু, ধন্যবাদ নেক্সট জেনকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ভালো আছি আপু। এই যে উৎসব শুরু হয়ে গেল, ঈদ গেল, আবার পহেলা বৈশাখ আসছে। আপনার প্রোডাকশন হাউসে আমরা যখন দেখি আপনার অনলাইন পেজে যে উৎসবকে কেন্দ্র করে আপনার অলরেডি প্রোডাক্ট চলে আসছে, আমরা কখন আপনার প্রোডাক্ট ডিসকাউন্টে পাবো? আচ্ছা, হ্যাঁ, মাত্রই আমাদের ঈদ গেল, অনেক বড় একটা ধর্মীয় উৎসব। তারপর পরে চলে এসছে বৈশাখ। আসলে এইবার আমরা ভিজেন্স থেকে, শুধুমাত্র আমরা নই, মোটামুটি সব প্রোডাকশন হাউসই দেখা গেছে, বিশেষ করে আমরা যারা অনলাইন প্ল্যাটফর্ম বেস প্রোডাকশন হাউস, আমরা ঈদেই আসলে বৈশাখের সংগ্রহগুলো নিয়ে এসছি। কারণ হচ্ছে ঈদের পর একটা লম্বা ছুটি যায়, সেই ছুটি শেষে হাউসগুলো ওপেন হতে বা সবগুলো ওপেন হতে, কারখানাগুলো ওপেন হতে অনেকটাই সময় চলে যায়। এই জন্য আমরা ঈদেই আমাদের বৈশাখের সমস্ত কালেকশন নিয়ে এসছি। আপু জানতে চাচ্ছিলেন আমাদের ডিসকাউন্ট? হ্যাঁ, আপনাদের ডিসকাউন্ট আমরা দেখেছি যে ঈদেও আপনারা অনেক ডিসকাউন্ট দিয়েছেন ঈদ সালামি হিসেবে। তো এবার আমরা কি বৈশাখে আপনার থেকে ডিসকাউন্ট সুবিধা পাচ্ছি? আমাদের অনলাইন পেজ ভিজেন্সে আসলে আমরা প্রতিবারই হয় কি, মানুষ যাতে একটু সাধ্যের মধ্যে কেনাকাটা করতে পারেন, কারণ দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি, সবকিছু মিলিয়ে আমাদের ভিজেন্সের ক্রেতারা যাতে ভিজেন্সে একটু স্বস্তিতে কেনাকাটা করতে পারেন, আমরা প্রতি উৎসবেই একটি মূল্য ছাড়ের ব্যবস্থা রাখি। এছাড়াও আমাদের এখানে আমরা শুধুমাত্র হয়তোবা শিক্ষার্থীদের জন্য আলাদা একটা ছাড়ের ব্যবস্থা রাখি। যারা পেশায় শিক্ষার্থী আছেন, অনেকেই হয়তোবা টিউশন ফি দিয়ে পড়াশোনা চালান, অথবা বাসা থেকে হাত খরচটা খুবই স্বল্প থাকে, খুবই অল্প হাত খরচ থাকে, তো তারা কিভাবে কেনাকাটা করবেন, তাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা রাখি যে শুধুমাত্র শিক্ষার্থীরা আমাদের এখানে সারা বছর বা আজীবন একটা ছাড় পান। এছাড়াও শিক্ষার্থীরা ছাড়াও সাধারণ ক্রেতা সবার জন্য একটা ছাড় থাকে, ঈদেও থাকে। এবং ঈদ পরবর্তী একটা সময়ে হয় কি, ঈদে একটা বেশ ভালো একটা চাপ যায়, কেনাকাটা বাসা সবার জন্য কেনাকাটা হয়, সবাই একসঙ্গে যেহেতু থাকে। তো ঈদ পরবর্তীতেও অনেকেই কেনাকাটার প্ল্যান থাকে। তো যেহেতু ঈদে একটা বেশ বড় একটা খরচ হয়ে গেছে, তাই ঈদের পরবর্তীতেও আমাদের একটা অফার থাকে, ঈদ সালামি অফার। তো সেটাই এখন চলছে, এবং এই ঈদ সালামি অফারে সবাই আসলে আমরা বলছি যে বৈশাখের কেনাকাটাটাও সেরে নিতে। ঈদ সালামি অফার দিয়ে মানুষ সবাই ক্রেতারা এখন বৈশাখের কেনাকাটাও করছেন। 5 এপ্রিল যদিও আমাদের এই অফারটা শেষ হয়ে যাচ্ছে। ও, খুব তাড়াতাড়ি অফারটা শেষ হয়ে যাচ্ছে। আর আমি মনে হয় আপনার থেকে পেশা মানে শিক্ষার্থীর ডিসকাউন্টটা পাবো, কারণ আমি আজীবন শিক্ষার্থী হিসেবে নিজেকে মনে করি। তো আর
যেটা বলছিলাম আপু, পহেলা বৈশাখ আমাদের সবার জন্য খুবই প্রাণের একটি উৎসব। তো এই পহেলা বৈশাখ আপনার কাছে কি, এবং আপনি যখন কোনো শাড়ি বা পাঞ্জাবি কিংবা সালোয়ার কামিজ ডিজাইন করেন, কিংবা আপনি গহনাও ডিজাইন করেন, আপনি কি মাথায় নিয়ে সেটা ক্রিয়েট করেন? আচ্ছা, পহেলা বৈশাখে আমরা যখন পোশাকগুলো নকশা করি তখন স্বভাবতই সবার আগে মাথায় রাখতে হয় আমাদের দেশের ওয়েদার, কারণ এই সময় প্রচণ্ড গরম থাকে যেহেতু বৈশাখ মাসের প্রথম। তো আরামটা সবার আগেই নিশ্চিত করতে হয় আমাদের। এই জন্য আমরা সুতিতে, বা এখন সুতি ছাড়াও বিভিন্ন ম্যাটেরিয়াল বের হয়েছে যেগুলো সুতির মতোই আরাম দেয়। যেমন আমাদের একটা ম্যাটেরিয়াল আছে সেমি সিল্ক, যেটাকে আমরা ডাকি সুতি ভাইব, সুতির মতোই যেটা আরাম দেয়। বা আমি এখন যে শাড়িটা পরে আছি এটা সিল্কের ভেতর, কিন্তু এটা কি আপনারই ডিজাইন? হ্যাঁ, আমার ডিজাইন করা একটা শাড়ি। এটা আমরা বৈশাখকে মাথায় রেখেই করেছি। ঈদ সংগ্রহেই এই নকশাটি চলে এসেছিল, যেহেতু বলেছি যে এবার আমরা ঈদেই বৈশাখের সংগ্রহ এসেছে। এই শাড়িটিও খুব হালকা একটা ম্যাটেরিয়ালের উপর ডিজিটাল প্রিন্টে করা। এটা নকশাটা খুব মজার। এটা হচ্ছে, আমরা তো উলের যে বুননটা হয় সেটা দিয়ে সোয়েটার হয় বা মাফলার হয়, বা কিন্তু শাড়ি তো উল দিয়ে বোনার উপায় নেই বা পরাও যাবে না, কিন্তু উলের সেই টেক্সচারটা আমরা এই শাড়িতে নিয়ে এসেছি। তো এই শাড়িটার নাম হচ্ছে বুনন। এখানে খুব খেয়াল করলে দেখা যাবে যে কাছ থেকে দেখলে মনে হবে এটা একটা উলের শাড়ি বা উলের যে ডিজাইনটা হয় সেটা। কিন্তু এটা যেহেতু এটা বৈশাখের শাড়ি, খুবই হালকা একটা ম্যাটেরিয়াল এবং ভীষণ আরামদায়ক, খুব হালকা ওজনে। আর আপনাকে খুবই খুবই সুন্দর লাগছে শাড়িটাতে। আর এই যে আপনি একজন ডিজাইনার, যদি একটু পিছনে আমরা যাই, আপনার পড়াশোনা কিসের উপর দিয়ে, এবং এই পড়াশোনাটা কতটুকু প্রভাব ফেলে পেশার ক্ষেত্রে? আচ্ছা, আমি পড়াশোনা করেছি ইয়োডা চারুকলা থেকে, পেন্টিং বিভাগ থেকে আমি পড়াশোনা করেছি। আমি হয়তোবা এখন আর ছবি আঁকার সাথে যুক্ত নই, ছবি আঁকা হচ্ছে না, কিন্তু এই যে চারুকলায় পড়াশোনা করার প্রভাবটা আমি মনে করি আমাদের দেশে আসলে পড়াশোনা আর কর্মজীবনটা একসাথে, বা মানে পড়াশোনার সাবজেক্ট আর কাজের ক্ষেত্র দুটো এক হয় না আমাদের দেশে। কিন্তু আমি সৌভাগ্যবান যে সেটা আমার হয়েছে। আমি হয়তোবা এখন কাগজে ছবি আঁকছি না, কিন্তু বা ক্যানভাসে ছবি আঁকছি না, কিন্তু আমার ক্যানভাস এখন চেঞ্জ হয়ে গেছে। আমি এখন শাড়িতে আমার নকশাটা ফুটিয়ে তুলি, বা আমার আঁকা কিছু ছবিকে আমি সরাসরি আমার শাড়িতে বা পাঞ্জাবিতে নিয়ে এসেছি। তো আমি সৌভাগ্যবান, আমি চারুকলায় পড়াশোনা করেছি, কিন্তু প্রফেশনালি ছবি না আঁকলেও আমার পড়াশোনার প্রভাবটা আমার কাজের উপর ভীষণভাবে পড়েছে বা আছে। জি। আর এই যে উৎসবের রং কতটুকু প্রভাব ফেলে মানুষের মনে? আর আমার এটা ব্যক্তিগতভাবেই প্রশ্ন যে বৈশাখে কেন সাদা আর লাল পড়ে? আসলে বৈশাখের সেই সাবেকি, মানে বৈশাখটা তো অনেক বছর ধরে, তো সেই একদম প্রথম থেকেই বৈশাখের রং মানেই হচ্ছে আমাদের কাছে সাদা এবং লাল। এটা অনেকটা হয়তো বা গরমের জন্যই, কারণ বৈশাখে এতটা গরম পড়ে, সাদাটা আমাদেরকে একটা শান্তি, স্বস্তি এবং প্রশান্তি এনে দেয়, রং এবং ম্যাটেরিয়ালটা। তো সেইখান থেকেই হয়তো বা লাল সাদার স্বস্তির একটা যোগাযোগ আছে মনে হচ্ছে আমার, কারণ সাদা, অফ হোয়াইট এই পোশাকগুলো বেশ গরমে বেশ আরামদায়ক এবং স্বস্তিদায়ক, এবং চোখেও একটা প্রশান্তির ব্যাপার তৈরি করে বলেই হয়তো বা আমরা সবাই পহেলা বৈশাখে লাল সাদাটাকে বেছে নেই। এই যে আপনি আগাগোড়া একজন শিল্পী মানুষ, কিন্তু আপনি মানে এখন হয়ে গেলেন দুর্দান্ত একজন সফল নারী উদ্যোক্তা। এই যাত্রাটা কিভাবে শুরু হলো, এবং বিজেন্স প্রোডাকশন হাউসের শুরুর গল্পটা একটু শুনতে চাই। সফল কিনা আমি ঠিক নিজেকে এখনো বলতে পারছি না আর কি, সফল কাজ করে যাচ্ছি। আর হচ্ছে আমাদের বিজেন্সটা শুরু হয়েছিল 2015 সালে। বিজেন্সের মানে হচ্ছে BJNS, আমরা 4 ভাই বোন। আমাদের 4 ভাই বোনের নামের প্রথম অক্ষর দিয়ে এর নামকরণ। বিতে হচ্ছে বিজু, জেতে হচ্ছে জিশা, এনে নিশা
আমি, আর এস এ হচ্ছে শুভ আমাদের ছোট ভাই, বিজু আমাদের বড় বোন, জিশা মেজ বোন, নিশা হচ্ছে ছোট বোন, আর এস আমাদের ছোট ভাই। আপনারা 4 ভাই বোন মিলে কি হ্যাঁ। প্রোডাকশনটা চালান? 4 ভাই বোন মিলে চালাচ্ছি না, আমার বড় বোন এখন পড়াশোনা করার জন্য দেশের বাইরে আছেন, আর এছাড়া আমরা বাকি ভাই বোনরা মিলেই এই প্রোডাকশন হাউসটি আমরা চালাচ্ছি, অনলাইন বেসড যে প্রোডাকশন জি। হাউসটি। তো 2015 সালে আসলে শুরুটা যদি ছোট্ট করে বলি, আমার মা নিজ হাতে ছোটবেলা থেকে নিজ হাতেই আমাদেরকে পোশাক তৈরি করে দিতেন, যতটা না বাইরে থেকে বাজার থেকে কিনে আমরা পোশাক পরতাম, মা তৈরি করে দিতেন নিজ মায়ের হাতে। একটা ইনফ্লুয়েন্স হ্যাঁ ছিল। ছিল। তারপর আমার বড় বোন, উনিও নিজ হাতে পোশাক তৈরি করতেন, বা ছোটবেলা থেকে ছবি আঁকতেন, আমরাও ছবি আঁকতাম, বা নিজেদের গয়নাগুলো আমরা নিজেরা বানাতাম। দেখা যাচ্ছে বাজার থেকে একটা গয়না কিনে এনে ওটাকে ভেঙে ওটাকে দিয়ে আরো 3-4টা মালা আমরা তৈরি করে ফেলতাম। তো সেই ইন্সপিরেশন থেকেই আমাদের ভেতর একটা মানে এরকম একটা কিছু চেষ্টা ছিল যে আমার ভেতর মূলত যে আমি চাকরি করতে চাই না, আমি নিজের কিছু একটা করব, চাকরি হয়তো বা দিব কিন্তু আমি কোথাও চাকরি করতে চাই না। তো সেই ভাবনা থেকে আমাদের শুরুটা হয়েছিল হাতে আঁকা কার্ড দিয়ে। আমরা কার্ড আঁকতাম, একটা সময় প্রচলন ছিল ঈদে বা জন্মদিনে একজন আরেকজনকে কার্ড দিয়ে উইশ করা। তো আমরা 2006 সালের দিকের কথা, আমরা এরকম ভাই বোনেরা হাতে কার্ড এঁকেছি, ওটার পেছনে আমার বড় বোন BJNS লিখে দিয়েছে, ওটা কোনো ভাবনা থেকে না, এমনিতেই BJNS লিখে দিয়েছে। সেই কার্ডগুলো আমরা তখন থাকতাম হবিগঞ্জ, নিকটস্থ একটা দোকানে সেই কার্ডগুলো আমরা দেই, সেখানে কার্ডগুলো সেল হতো। তো সেইখান থেকে আমরা ভেবেছি 2006 সালে যে আমরা কোনো একদিন আমাদের একটা প্রোডাকশন হাউস করব, বা আমাদের নিজস্ব কিছু একটা বুটিক শপ করব, যেটার নাম আমরা দিব বিজেন্স। তো 2006-এ আমরা ভেবেছি, কিন্তু আমরা কাজ শুরু করেছি 2015-তে। আসলে এত আগে অনলাইন বা অনলাইন প্ল্যাটফর্ম, এখানেও যে অনলাইন প্ল্যাটফর্মে যে এরকম 10 একটা বছরের উপরে হ্যাঁ এরকম কিছু তো 2006 সালে জার্নি ছিল না। আজকে। জি 2015 সাল থেকেই আমরা শুরু করেছি, সেইখান থেকে চলছে আর কি। খুব দুর্দান্ত। আর আমরা দেখতে পাচ্ছি আজকে এই যে 10 বছরের পরে বিজেন্স কোথায় এসে দাঁড়ালো, এটাই বার্তা দেয় যে যাত্রা কখনো থামতে নেই। আর হ্যাঁ, পরের যে আমাদের প্রশ্নটা, সেটা হচ্ছে আমাদের খুব জানার ইচ্ছা, যখন একটা পোশাক তৈরি করা হয়, কারিগরের প্রচুর শ্রম থাকে এবং কারিগরের সাথে সমন্বয় করে আপনাকেও আপনার যে ভাবনাটা ওখানে ফুটিয়ে তুলতে হবে। তো এই যে এই শিল্পকে আপনারা যে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এখানে চ্যালেঞ্জটা কি? এখানে আসলে বলবো প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আসলে ফেস করতে হয়। আর আমাদের উপমহাদেশে আসলে মেয়ে বলে হয়তো বা আরো বেশি চ্যালেঞ্জটা ফেস করতে হয়। হ্যাঁ, আমরা যখন কাঁচামাল সংগ্রহ করছি বা একটা ডিজাইন তুলছি, সেটাকে একেবারে ওইটার আউটপুট পর্যন্ত নিয়ে যাওয়ার যে স্টেপগুলো, সেগুলো অনেকটাই কঠিন। যদিও এখন যুগ অনেক পরিবর্তন হয়েছে, অনেক ফ্যাসিলিটি এখন চলে এসেছে, কিন্তু আমরা যখন শুরু করেছিলাম তখন আসলে এত মাধ্যম ছিল না। এখন হয়তো বা দেখা যাচ্ছে, এখন যখন একজন নতুন উদ্যোক্তা বা কেউ যখন ভাবছেন যে আমিও এই সেক্টরে কাজ করব, ওনাদের সামনে অনেক রেফারেন্স, অনেক উদাহরণ, ওনাকে দেখে বা একে দেখে বা ওই ডিজাইনটা দেখে বা বাহ এরকম তৈরি করছে গয়নাটা, আমিও করে ফেললাম। বা সোর্সগুলো, আমরা যখন শুরু করেছিলাম তখন আমরা জানতাম না তাঁতি কোথায় থাকে, সেই তাঁতির কাছে পৌঁছানোর উপায়টা কি, বা তাঁতির কাছে হয়তো বা পৌঁছে গেছি বা জানি হয়তো বা কোথায় শাড়ি উৎপাদন হয়, কিন্তু আমাদের জন্য কাজ করবেন, যেহেতু আমাদের পুঁজি কম প্রথম অবস্থায়, আমাদের জন্য স্বল্প পুঁজিতে কাজ করে দিবেন এরকম সোর্সের কাছে, গয়না কারিগরের কাছে, তাঁতিদের কাছে, অথবা যিনি শাড়ি প্রিন্ট করে দিবেন, তাদেরকে খুঁজে বের করাটা ভীষণ চ্যালেঞ্জিং ছিল এবং খুব একটা সহজ নয়। এখন যদিও এগুলো খুব অ্যাভেলেবল হয়ে গেছে। আমরা যেমন
অনেক কষ্ট করেছি একজন হ্যাঁ, গয়না কারিগর। হ্যাঁ, যখন আপনি শুরু করছিলেন তখন আপনি কোথাকার কারিগরদের সাথে কাজ করেছেন শুরুর দিকে? আমরা মোটামুটি ঢাকার ভেতরে গয়নার অনেক জায়গা আছে, পুরান ঢাকায়, তারপর সাভারে, জি। এরকম নানান জায়গায় আমরা কাজ করেছি। এছাড়া কাপড়ের ক্ষেত্রে ইসলামপুর তো হ্যাঁ। একটা মাধ্যম। এছাড়া সিরাজগঞ্জ, টাঙ্গাইল, তারপর প্রচুর জার্নি নারায়ণগঞ্জ, করতে হ্যাঁ, হয়েছে এই আপনাদের। সব জায়গায় যখন আমরা আমাদের কাজের সোর্স খুঁজে বের করতে হয়েছে, উপকরণ খুঁজে বের করতে হয়েছে, ভীষণ চ্যালেঞ্জিং ছিল শুরুটা। কিন্তু এখন অনেক কিছুই সহজলভ্য হয়ে গেছে আমার মনে হচ্ছে। এখন যারা নতুন শুরু করছেন তাদের হয়তোবা চ্যালেঞ্জটা তুলনামূলক কম হয়তোবা। এই প্রশ্নটাই আমি করতে চেয়েছিলাম যে নতুন যারা উদ্যোক্তা আসছে বা রেডি হচ্ছে, ওরা উদ্যোগ নেবে শাড়ি নিয়ে বা যে কোনো পোশাক নিয়ে ওরা ব্যবসায় নামবে, সেক্ষেত্রে ওদের কি চ্যালেঞ্জ মুখোমুখি হতে পারে? না, চ্যালেঞ্জ তো আমি আসলে বলবো না যে চ্যালেঞ্জ এখন তখন সব সময় থাকবে, কিন্তু হয়তোবা জার্নিটা অনেকটা সহজ হয়ে গেছে এখন, যেহেতু সবকিছুর সহজলভ্যতা, অথবা এখন হয়তোবা অনেকের মধ্যে কষ্ট করার প্রবণতাটাও কম, যে আমি খুব কম খাটবো বা না খেটেই দেখা যাচ্ছে খুব সহজ মাধ্যমে হয়তোবা কাউকে জিজ্ঞেস করে যে আমি যেই পথটা তৈরি করেছি খুব খেটে, নিজে অন্ধের মতো হয়তোবা সেই পথটাতে হেঁটেছি, আমি জানি না বামে যাব নাকি ডানে যাব, কিন্তু হয়তোবা এখন আমাকেই অনেকে জিজ্ঞেস করে নিচ্ছেন যে আপু আমি শাড়ির জন্য কোথায় যাব। ক্ষেত্র বিশেষে আমরা হয়তোবা ইনফর্ম করছি বা হেল্প করার চেষ্টা করছি যে হ্যাঁ অমুক জায়গায় পাওয়া যেতে পারে, কিন্তু ওই অমুক জায়গাটা হয়তোবা আমি খুব কষ্ট করে খুঁজে নিয়েছি। তো নতুনরা আমি বলবো আসলে প্রথমেই না কষ্ট না করার যে প্রবণতা, এটা না হলেই ভালো। আমার মনে হয় নিজে চেষ্টা করে পরিশ্রম করে কোনো কিছু অ্যাচিভ করার মজাটাই আলাদা, সেই প্রাপ্তির মজাটাও আলাদা। তো নতুনদের উদ্দেশ্যে আমি আসলে বলবো যে পরিশ্রম করতে হবে এবং স্বকীয়তা বজায় রাখতে হবে নিজের কাজের মধ্যে। ঠিক তাই। বর্তমান তরুণ প্রজন্ম ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে ফিউশন স্টাইল পছন্দ করে বেশি। তো আপনি কিভাবে এই নতুন প্রজন্মের রুচি এবং ট্রেন্ডকে আপনার ডিজাইনে অন্তর্ভুক্ত করেন? আচ্ছা, আমি দুঃখিত, আমাদের যে নকশাগুলো হয় সেখানে আমি বাংলাদেশকে খুঁজে পাওয়া যায় এই ব্যাপারটা সবসময় রাখার চেষ্টা করি, কিন্তু হয়তো বা পোশাকটা দেখা যাচ্ছে ওয়েস্টার্ন ধাঁচের। যেমন আমাদের যে একটা লং ফ্রক ড্রেস আছে সেটা হয়তো বা অথবা একটা স্কার্ট আছে অথবা শ্রাগ, এগুলো সবই ওয়েস্টার্ন ধাঁচের পোশাক, কিন্তু সেখানে বিজেন্স কোথায় বা বাংলাদেশ কোথায়? সেখানে আমরা নকশার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে হারিয়ে যাওয়া পয়সা আমরা নিয়ে এসেছি, বা বাংলাদেশের গ্রামের যে বেড়া থাকে, যে বেড়া দিয়ে পার্টিশনটা দেওয়া হয়, সেই বেড়ার নকশাটা আমরা নিয়ে এসেছি। বা গয়নায় আমরা দেখা গিয়েছে যে নানি দাদিদের সময় যে পুরোনো দিনের জানালা নকশাটা আমরা নিয়ে এসেছি। তারপর এরকম আরো শ্রাগ, আমাদের অন্যতম একটা পোশাক শ্রাগ, যেটা এখন বর্তমান যুগে একটা শাড়ির উপর বা ওয়েস্টার্ন কোনো আউটফিটের উপর শ্রাগটা চাপিয়ে যে কোনো বয়সীরাই মানে সেটা ক্যারি করেন খুব স্মার্টলি। সেই শ্রাগটার উপর আমরা আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী শীতলপাটি যে নকশাটা সেটা নিয়ে এসেছি। তো এবং শাড়ির ওপরও আমরা বিভিন্ন ধরনের ফিউশন কাজ করেছি। আমাদের একটা ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে লুঙ্গি, যেটা হয়তোবা পুরুষরাই পরে, কিন্তু এই লুঙ্গির ডিজাইনটাও আমরা আমাদের পোশাকগুলোতে এমনভাবে এনেছি। আমরা লুঙ্গি দিয়ে ফতুয়া করেছি, শাড়ি করেছি, হারেম প্যান্ট করেছি, শ্রাগ করেছি। সামনেই আমাদের নেক্সট ঈদে একটি প্রোডাকশন আসবে শ্রাগের, যেটা আমরা লুঙ্গি প্রিন্ট দিয়ে করেছি। তো এভাবেই আমরা আসলে হারিয়ে যাওয়া এবং বেশ কিছু নকশা যেগুলো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, ওই নকশাগুলো আমরা আমাদের পোশাকে এনে ফিউশন করার চেষ্টা করছি। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়
বলেছেন যে আপনি যে আমাদের ঐতিহ্যবাহী বাংলার যে প্রতীকগুলো আপনি আপনার পোশাক এবং আপনার পোশাক বলবো না, আপনার শিল্পকর্মে ফুটে উঠছে। আমি একটা আপনার শিল্পকর্ম দেখেছি, সেটা হচ্ছে আপনি মাছ দিয়ে কানের দুল বানিয়েছেন এবং গলার সেট করেছে। হ্যাঁ, গলার সেট করেছেন। এটা কি ইলিশ মাছ ছিল? হ্যাঁ, ইলিশ মাছের আদলে করা হয়েছে। ইলিশ মাছের আসলে ইলিশ তো আমাদের জাতীয় মাছ, সেটা মানে একটা জাতীয় মাছকে দিয়েও সেটাও একটা ফিউশন আর কি আমাদের গয়নায় এসেছে। তো মাছের তো যা দাম আর কি এখন সেটা আমরা হয়তোবা খেতে পারছি না, কিন্তু পড়তে পারবো। বিজনেস সেই ব্যবস্থা করে রেখেছে। অনেক অনেক সুন্দর ধারণা আপনার। আর আমরা এবার একটু আপনার ব্যক্তিগত প্রসঙ্গে যাই। আমরা জানি যে আপনি আপনার বিজনেসের পাশাপাশি আপনার শখ হচ্ছে মঞ্চে আপনার অভিনয়। হ্যাঁ, এবং খুব আপনার চর্চিত একটি মঞ্চের প্রোডাকশনের নাম হচ্ছে সিদ্ধার্থ, সেটা নিয়ে একটু শুনতে চাই। আচ্ছা, আমি আমার আসলে প্রাণের জায়গা, খুবই ভালোবাসার জায়গা হচ্ছে মঞ্চে আমি অভিনয় করছি। 2006 সাল থেকে আমার শুরু হয়েছে, তখন ছোট ছিলাম। হবিগঞ্জের জীবন সংকেত নাট্য দলের থেকে আমার মঞ্চে ওঠা। অনিরুদ্ধ কুমার ধর, শান্তনী এবং রুমা মোদক জীবন সংকেতের কর্ণধার, ওনাদের হাত ধরে আমার মঞ্চে পা রাখা। আমি কাজ করছি। তারপর ঢাকায় যখন আসি, ঢাকায় নাট্যদল আরশিনগরের সাথে আমি যুক্ত হই। আমার মেজ বোন নুসরাত জাহান জিশা আমাকে এই নাটকের দলে নিয়ে আসে, সেও আরশিনগরের সদস্য। 2016 সাল থেকে আরশিনগর নাটকের দলের সাথে আছি ঢাকায়। রঘু চণ্ডালের হার করেছি। সিদ্ধার্থ এখন আমাদের শো চলছে, আরশিনগরের 4র্থ প্রযোজনা। এবং সামনে কোনো শো হ্যাঁ থাকলে আমাদেরকে বলে দিন, আমরা সবাই যাব দেখতে। দর্শক সহ আপনাকে সবাইকে বলছি, সামনে আমাদের শো আছে সিদ্ধার্থ আরশিনগরের 4র্থ প্রযোজনা। সামনের 22 এবং 23 তারিখ, এপ্রিলের 22-23 তারিখ আমাদের 2 দিনের 4টি শো আছে। আপনাদের সবাইকে যারা 22 এবং 23 এপ্রিল বিকেল 4টায় একটি শো এবং 7টায় আরেকটি শো, প্রতিদিন 2টো করে শো। আপনারা যারা দেখতে চান সিদ্ধার্থ, আপুকেও আমন্ত্রণ সিদ্ধার্থ দেখার। জি, আমিও চাই সবাই আমরা একসঙ্গে যাব এবং আপুর যে অসাধারণ ওনার মঞ্চের প্রতিভা, সেটাও আমাদের দেখার সুযোগ হবে। আর যেহেতু আপনি নারী প্রধান চরিত্রে অভিনয় করছেন, আমরা সেই ব্যাপারে যদি একটু সংক্ষেপে আমাদেরকে বলেন। আচ্ছা, সিদ্ধার্থের গল্পটা আমি আসলে সবাইকে বলবো যে এটা গৌতম বুদ্ধের সিদ্ধার্থ নয়, কিন্তু সেটা কি, সেটা সবাইকে অনুরোধ করব যে মঞ্চে গিয়েই দেখতে হবে। সেখানে নারী প্রধান যে আমাদের সবাই আসলে মঞ্চনাটকে আসলে প্রধান বলে কিছু নেই। আমরা যারা মঞ্চে 1 মিনিটের জন্য যে আসছেন, প্রত্যেকেই গুরুত্বপূর্ণ, প্রত্যেকেই প্রধান। সবাইকে নিয়ে আসলে মঞ্চনাটক, ইভেন যাদেরকে মঞ্চে দেখা যাচ্ছেন না, মানে যারা ব্যাক স্টেজে থাকেন, সবাই আমাদের লাইটিং থেকে শুরু করে একটা প্রযোজনার সাথে অনেকেই জড়িত, যিনি টিকেটে বসছেন, যিনি পোস্টার বানাচ্ছেন, প্রত্যেকেই ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকেই প্রধান। হ্যাঁ, এই জন্য আমি আসলে এভাবে বলতে চাই না যে প্রধান চরিত্র। সবাই দেখবেন আমার ওখানে ক্যারেক্টারটার নাম হচ্ছে কমলা, আমি একজন বারাঙ্গনার চরিত্রে ওখানে কাজ করছি। আর বাকিটা মঞ্চে গিয়ে সবাইকে দেখার অনুরোধ করব। অনেক অনেক ধন্যবাদ। আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ, যখন টিম ওয়ার্ক হয় তখন কার দায়িত্ব কি, কার ভূমিকা কি, সেটা ইম্পর্টেন্ট না। বাস আমরা যেটার উদ্দেশ্যে কাজ করছি সেটা সুন্দরভাবে যখন রিপ্রেজেন্ট হবে, দর্শকের মন জয় হবে, ওটাই আমাদের পাওয়া। দর্শক যখন শো শেষে দাঁড়িয়ে থাকেন, তালি দেন, আমাদের মিলনায়তন ছাড়তে ভুলে যান, অবাক হয়ে মুগ্ধতা নিয়ে আমাদেরকে অভিবাদন জানান, ওটুকুই আসলে আমাদের প্রাপ্তি।
আপনি যে ফ্যাশন ডিজাইনার এবং মঞ্চে আপনি অভিনয় করেন, এটার কখনো কখনো কি এরকম আপনার দায়িত্ব পড়েছে যে না মঞ্চ একটু মানে সাজিয়ে দিতে হবে, তারপরে প্রোডাকশনে সবার কস্টিউম ডিজাইন করে দিতে হবে, এমন বায়না কি আসে? আচ্ছা, আমি এই সিদ্ধার্থ প্রোডাকশনে কস্টিউম ডিজাইনটা আমিই করেছি। আমি আচ্ছা, এবং আমার তাহলে বোন। আমি মনে হয় রাইট কোশ্চেনই করলাম। হ্যাঁ, আমি এবং আমার বোন নুসরাত জিশা দুজন মিলেই আমরা কস্টিউম ডিজাইন করেছি এবং আমরা একটি বিভাগে আমরা এটার জন্য পুরস্কার পেয়েছি। শ্রেষ্ঠ নাটকের পোশাক পরিকল্পনায় আমরা পুরস্কারও পেয়েছি। তো হ্যাঁ, বা নাটকের যে সাজসজ্জা বা রূপসজ্জার যে ব্যাপারটা সেটাও অনেকটাই আমরাই দেখি। তো হ্যাঁ, আমার যে প্রফেশন ফ্যাশন ডিজাইনার হিসেবে যখন মঞ্চে কাজ করে সেখানেও ওই পেশার কিছু প্রভাব থাকে, কিছু দায়িত্ব থাকে, কিছু কাজ থাকে, জি। করি, খুব ভালো লাগে, এনজয় করি, আর স্বীকৃতি পেলে তো কথাই নেই, জি। কাজের উৎসাহ বাড়ে। অবশ্যই অবশ্যই। আমরা দেখেছি আপনি শুধু একটি পুরস্কার নয়, আপনি প্রায় সময় পুরস্কার পান। এই এই যে এটা পুরস্কার যখন পায় না, কাজের স্বীকৃতি যতক্ষণ না কেউ না পায়, আপনি তাদেরকে কি বলে অনুপ্রেরণা করবেন? আসলে আমরা যখন কাজ করি স্বীকৃতির জন্য তো আসলে স্বীকৃতি পাবো বা একটা পুরস্কার পাবো, সেজন্য তো আসলে কাজটা করা হয় না। যেমন সিদ্ধার্থের কথাই যদি বলি, যখন এটা আমাদের নির্দেশক রেজা আরিফ স্যার যখন আমাদেরকে বলেছেন যে তোমাদের দুজনকে দায়িত্ব দিলাম, এটার কস্টিউম ডিজাইন তোমরা করবে, আমরা আসলে ভাবিনি আমাদেরকে পুরস্কার পেতে হবে। আমরা ভেবেছি ঠিকঠাক কাজটা করতে হবে। আবার এজন্যই মনে হয় যে ঠিকঠাক মনোযোগ দিয়ে কাজটাই করে যেতে হবে। আসলে স্বীকৃতি হয়তো বা অটোমেটিক্যালি চলে আসবে কাজটা যদি ভালো হয়। হ্যাঁ, স্বীকৃতি অবশ্যই অনুপ্রেরণা দেয়, কিন্তু কাজটা কখনো স্বীকৃতির আশায় করতে নেই, ডেডিকেশন দিয়ে, পরিশ্রম দিয়ে করতে হয়, এটুকুই বলবো। খুব সুন্দর বলেছেন আপনি। আর আমরা এবারে আবার উৎসবে ফিরে আসি। আমি নিজে খুবই এক্সাইটেড উৎসব নিয়ে। এই যে উৎসবে বেশি গরম কাপড় পরা যায় না, কিন্তু পছন্দের কাপড় যদি গরম মানে হয় লম্বা হাতা বা একটু সুতির মোটা সুতির হয়, তখন আবার ওটাকে মিস করতে ইচ্ছা করে না। কিভাবে ব্যালেন্স করব বলুন তো? আচ্ছা, যদি বৈশাখের কথাই বলি, আমাদের ক্রেতারা প্রায় সময় জানতে চান যে গরমে আরামদায়ক হবে কিনা। আমরা বলি মানে বাংলাদেশে এখন যে পরিমাণ গরম পড়ে, একদম এমন কোনো ম্যাটেরিয়াল নাই যে আমাদেরকে 100% স্বস্তি আসলে দিবে। তার ভেতরেও তো স্বস্তিটা খুঁজতে হবে, আয়োজনটুকু রাখতে হবে। এখন আপু যেটা বললেন, আসলে এটা ডিপেন্ড করে আমি মনে করি পার্সনের উপর, যে যেভাবে ক্যারি করতে পারেন। যেমন আমি গত পরশু একটা বিয়েতে গিয়েছি, আমি খুব ভারী একটা খাদির শাড়ি পরে গিয়েছিলাম। অনেকেই দেখে বলেছে এটা আমি জীবনেও ক্যারি করতে পারবো না, অনেক মোটা, অনেক ভারী, কিন্তু আমি কিন্তু খুব সেটা কমফোর্টেবলি আমি সেটা ক্যারি করেছি, বা আমি হয়তো বা সেটা ক্যারি করতে পারি তুলনামূলক মোটা বা ওজন। বা অনেকে কাতান শাড়ি, বেনারসি শাড়ি মনে হয় অনেক হেভি, অনেক কাজ, অনেক ভারী, বা মেনটেন করা সমস্যা। বা আমাদের কিছু শাড়ি আছে অ্যাকুয়া সিল্কের, এটা অনেকেই মেনটেন করতে পারেন না, আমি হয়তো বা পারি, বা অন্য কেউ হয়তো বা পারে। এটা পুরোটাই আসলে নিজের পার্সোনালিটি এবং আমি কিসে কমফোর্টেবল আমি ক্যারি করার উপর ডিপেন্ড করে আমার মনে হয়। হ্যাঁ, আর তাছাড়া শুধু বৈশাখ তো না, নানা রকম বিয়ে, গায়ে হলুদ, সামনে আবার কোরবান আসছে, তো সবসময় শাড়ি, সালোয়ার কামিজ আমাদের তো পড়তেই হয়, গরম হলেও কিছু করার নেই। তো আমি ফ্যাশন তো করতেই হবে, ফ্যাশন তো করতেই হবে, ফ্যাশনেবল থাকতেই তো হবে। সেই সাথে কিভাবে চুলের স্টাইল বা কিভাবে সাজ করলে মনে হয় যে দেখতেও ভালো লাগবে, নিজেরও আরাম লাগবে? গরমে যেটা হয়, আমি নিজেও আজকে চুল খুব টাইট করে বেঁধে এসেছি, কিন্তু আবার অনেকে প্রচন্ড গরমেও চুল খোলা রাখতে কমফোর্টেবল থাকেন। আমার মতে তো গরমের জন্য চুল বেঁধে একটা
পনিটেল করে রাখা যেতে পারে। এছাড়া যেখানে গরমের প্রাদুর্ভাবটা কম সেখানে চুল খোলা রাখা যেতে পারে। এটা আসলে ওই যে ডিপেন্ড করে আসলে কে কিভাবে কিসে কমফোর্টেবল সেটার উপর ডিপেন্ড করছে। একদম তাই। এবার আমরা একটু র্যাপিড ফায়ারে যাব। আচ্ছা, বৈশাখ মানে আপনার কাছে একটি শব্দে বলতে হবে। রং। লাল না সাদা, কোন রং আপনার বেশি বৈশাখের কথা মনে করায়? এক কথাই বলতে হবে, সাদা। শাড়ি না ফিউশন পোশাক আপনার ফেভারিট বৈশাখী লুক? শাড়ি। একজন ডিজাইনার হিসেবে সবচেয়ে প্রিয় কাপড় কোনটা? কাপড় বলতে ম্যাটেরিয়াল? হ্যাঁ, ম্যাটেরিয়াল। আচ্ছা, ডিজাইনার হিসেবে আমি আসলে এক কথাই করতে পারবো না যে এটা আমার কাছে। আবার ডিজাইন করা অনেকগুলো ম্যাটেরিয়ালই আমার কাছে, মানে অনেকগুলো নাম বলতে হবে, এক কথাই বলা যাবে না। সেক্ষেত্রে আমরা এই প্রশ্নটা পরের জন্য রেখে দিই। আমরা জানতে চাই সেই ম্যাটেরিয়ালস গুলো কি কি। ঠিক আছে। যদি আপনার ব্র্যান্ডকে এক কথায় বলতে হয় কি বলবেন? গ্যালারি অফ আর্ট। অসাধারণ। আপু, যারা ক্রিয়েটিভ পোশাক প্রোডাকশন লাইনে আসতে চায় ওদের জন্য কিছু বার্তা দিবেন? আপুর প্রশ্নের মধ্যেই উত্তরটা। হ্যাঁ, বা ফ্যাশন ডিজাইনার যে যারা যারা হতে চায় এবং ওরা কোথায় পড়াশোনা করলে বা কিভাবে একজন ফ্যাশন ডিজাইনার হওয়া যায়? হ্যাঁ, একটা শর্ট গাইডলাইন। হ্যাঁ, আপুর প্রশ্নের মধ্যে উত্তরটা আছে যে ক্রিয়েটিভিটি। আমার মনে হয় ক্রিয়েটিভিটি থাকতে হবে। আর হচ্ছে কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি এটা হয়তোবা সবসময় গুরুত্বপূর্ণ না। যদি আমার একটা ক্রিয়েটিভ সেন্স থাকে এবং কাজের প্রতি ডেডিকেশন থাকে এবং অনেস্টলি আমি কাজটা করতে চাই, এগুলো থাকলে, এবং পরিশ্রম করতে পারতে হবে, জানতে হবে এবং পরিশ্রমকে ভয় করা যাবে না। তাহলে আমার মনে হয় কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, আমার পড়াশোনার প্ল্যাটফর্ম কি, এগুলো আমার কাছে মনে হয় খুব একটা মুখ্য বিষয় নয়। যদি ক্রিয়েটিভিটি থাকে এবং পরিশ্রম করার মনোভাবটা থাকে, যে কেউ সফল হবে বলে আমি বিশ্বাস করি। একদম। এবার আমি ওই যে ম্যাটেরিয়ালের যে প্রশ্নটা ছিল সেটা জানতে চাই, যে আপনি কি কি ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতে পছন্দ করেন এবং আপনার ফেভারিট ম্যাটেরিয়ালস গুলো? আচ্ছা, আমার প্রিয় ম্যাটেরিয়াল সবার মতোই সুতি, কিন্তু আমরা যেহেতু ডিজাইনার আমাদেরকে শুধুমাত্র একটি ম্যাটেরিয়াল নিয়ে কাজ করলে হয় না, কারণ বিভিন্ন ক্রেতার রুচি এবং চাহিদা অনুযায়ী বিভিন্ন কেউ জামদানির ম্যাটেরিয়ালটা পছন্দ করেন, কেউ সিল্কে কমফোর্টেবল নন। আমরা শুনেছি কলা পাতা ম্যাটেরিয়াল দিয়েও অনেকে শাড়ি করেছেন। সেটা একটা সময় কাজ হয়েছে বা এখনো হয়তোবা হচ্ছে, কিন্তু সেগুলো অনেক এক্সক্লুসিভ কাজ। তো এখন আমাদের ডিজাইনার হিসেবে সব ম্যাটেরিয়ালের আয়োজন আসলে রাখতে হয়, কারণ ক্রেতা ভেদে এক একজনের পছন্দ এক এক রকম। কেউ হয়তো বা সুতি, তো আমরা হয়তো বা রেগুলার ওয়্যার বা আড্ডা দিতে যাচ্ছি বা অফিসে যাচ্ছি এটার জন্য কমফোর্টেবল, কিন্তু যিনি দেখা যাচ্ছেন বিয়েতে যাবেন বা একটা দাওয়াতে যাবেন বা ঈদের কথাই যদি বলি, ওনার তো একটু এক্সক্লুসিভ একটা ম্যাটেরিয়াল দরকার বা একটু গতানুগতিকতার বাইরের কিছু ম্যাটেরিয়াল দরকার। উনি হয়তো বা সিল্ক চাচ্ছেন, তো সেজন্য আমি বিভিন্ন ম্যাটেরিয়ালেই কাজ করি। আমাদের ম্যাটেরিয়ালগুলোর মধ্যে সেমি সিল্ক, এই যে এটা পরে আছে এটাও এক ধরনের সিল্ক, সুতি, মিক্সড সিল্ক, এই ম্যাটেরিয়ালগুলোতে কাজ হয়, ট্যাফেটা সিল্ক। তো সব ম্যাটেরিয়াল নিয়ে কাজ হয় এবং দেখা যায় ম্যাক্সিমাম টাইম আমি আমাদের প্রোডাক্টগুলোর মডেল হতে হচ্ছে। তাই আমার কাছে সব ম্যাটেরিয়ালই ভালো লাগে। মানে আমি যখন ক্রেতাকে একটা ম্যাটেরিয়াল ডিজাইন করে দিচ্ছি, আমি নিজেই সবার আগে সেটা পড়ছি। সেটা আমরা দেখেছি আপনার পেজে আপনি ম্যাক্সিমাম পোশাকের মডেল আপনি নিজেই, এবং এটাও দেখেছি জিশা। আচ্ছা, আমার দেখার ইচ্ছা ওনাকে। তো এটাও দেখেছি যে আপনি ক্যামেরা নিয়ে মডেলদের ছবি তুলছেন।
হ্যাঁ, আমি প্রফেশনালি ফটোগ্রাফি বুঝি না, কিন্তু হয়তোবা সেন্সটা কিছুটা আছে। বা ওই যে আমি যেহেতু বলি বিজনেসটা হচ্ছে গ্যালারি অফ আর্ট, এখানে প্রোডাক্টগুলো উপস্থাপন থেকে শুরু করে সবকিছুই সাজ, সবকিছু একটু ভিন্ন জি। আঙ্গিকে করার, ভিন্নভাবে উপস্থাপন করার একটা চেষ্টা আমার থাকে। সেজন্যই আসলে ক্যামেরাটা হাতে তুলে নেই, কিন্তু আমি মানে ক্ষমা চেয়ে নেই ফটোগ্রাফারদের কাছে। আমি আসলে ফটোগ্রাফার বলি না নিজেকে, তুলি, ছবি তুলি হ্যাঁ, উনি এটুকুই। উনি উদ্যোক্তার অনেক গুণে সমন্বয়ে একজন উদ্যোক্তা সৃষ্টি। আপু, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আম, যেহেতু 10 বছর ধরে কাজ করছি, তার মানে ভবিষ্যতেও এইটাকে নিয়েই চলতে চাই। আহ, অনেকে আমাদেরকে বলেন যে বিজনেসের একটি ফিজিক্যাল শপ কেন নেই। তো ভবিষ্যৎ পরিকল্পনা আসলে অনেক অনেক কাজ করতে চাই, বাংলাদেশের বিভিন্ন নকশা নিয়ে, ঐতিহ্য নিয়ে কাজ করতে চাই, এবং হয়তো বা ভবিষ্যতে একটি গ্যালারি করব, যেটা প্রকৃত অর্থে গ্যালারি অফ আর্ট হয়ে উঠবে আমাদের সমস্ত বিজনেসের আর্ট পিসগুলো নিয়ে। তো আমাদের খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আরো অনেক বিষয় জানার ছিল, কিন্তু সময়ের স্বল্পতার জন্য আজকে আমাদের আপনার গল্প এতটুকুই। ভবিষ্যতে আমরা আশা করছি আপনার আরো গল্প শুনবো এই প্রোগ্রামে। হ্যাঁ আপু, আপনার সাথে কথা বলে আমারও খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নেক্সট জেনকে। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম সফল নারী উদ্যোক্তা এবং আমাদের সবার অনুপ্রেরণা বিজেন্স প্রোডাকশন হাউসের ওনার নিশা আপুর সঙ্গে। উনি শুধুমাত্র একজন উদ্যোক্তাই নন, উনি অনেক ভাবুকও। উনি রং পছন্দ করেন এবং ওনার শাড়ি খুবই প্রিয়, এবং আমার ওনার সাথে কথা বলে শাড়ি পরতে ইচ্ছে করছে। তো অনেক অনেক শুভকামনা আপুকে, এবং দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই আমাদের সঙ্গে সবসময় থাকার জন্য, আমাদেরকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে উৎসাহ দেওয়ার জন্য। যারা এখনো পর্যন্ত আমাদের পেজে পৌঁছেননি এবং এখনো আমাদের যে এপিসোডসগুলো দেখার সুযোগ হয়নি, এই ছুটির সময়ে দেখে নেবেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।